1986 সালের কথা, অনেক আগে। আমি বেশ ছোট তখন, ক্লাস 6-এ পড়ি এরকম হবে। তো আমাদের বাসায় একটা মেয়ে কাজ করতো, তার নাম ছিল খাতুন, আমার নানির বাড়ি থেকে এসেছিল সে। আচ্ছা। তো তাকে নিয়ে ঘটনাটা বেসিক্যালি। মেয়েটা দীর্ঘদিন ধরে আমাদের বাসায় কাজ করতো এবং আমার ছোট বোন ছিল, তাকে দেখাশোনা করতো। আমার বাবা মা দুজনেই চাকরি করতো, তারাও বাইরে চলে যেত এবং আমরাও স্কুলে চলে যেতাম। তো আমার ছোট বোনকে দেখাশোনা করতো, তারপর আমরা বেশি নির্ভরশীল ছিলাম। আচ্ছা। তা সে হঠাৎ করে একদিনের ঘটনা যেটা ঘটলো যে, স্বাভাবিক সে চুপচাপ থাকতো সবসময় এবং মাঝে মাঝে সে অন্যমনস্ক থাকতো, কাজের প্রতি মনোযোগ থাকতো না। আচ্ছা। আম্মা তাকে জিজ্ঞেস করতো কাজ করছিস না কেন, এরকম অনেক কিছু ঘটতো। তাই সেটা তো আমাদের বোঝার কোনো উপায় ছিল না যে কি সমস্যা। আচ্ছা। একদিনের কথা, রাতের ঘটনা। সে কখনো নামাজ পড়তে আমি কখনো তাকে আমি দেখিনি। তো আমি যে রুমে ঘুমাতাম সেই রুমে খাটের কাছে দেখলাম যে সে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। আচ্ছা। তা এবং ওই রুমটা অন্ধকার ছিল, বাট আমার আম্মার রুমটা আর আমার রুমটা মাঝখানে যে দরজাটা ছিল সেটা খোলা ছিল, সেখান থেকে আলো পড়ছিল। তা আমি হঠাৎ করেই আমি ওই রুমে আসলাম। আচ্ছা। এসে দেখি সে নামাজে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে কিছু সময় পরে দেখলাম যে সে তার গলাটা চেপে ধরলো, নিজে নিজে তার গলাটা চেপে ধরলো। আচ্ছা। চেপে ধরে সে গলা চাপ দিয়ে সে মাটিতে পড়ে গেল। আচ্ছা। এবং মাটিতে পড়ে যাওয়াতে সে তার যেগুলো রাতে খেয়েছিল সব বের হয়ে গেল। আচ্ছা। আমি সাথে সাথে আম্মাকে সেটা জানালাম, বাবাকে জানালাম। আচ্ছা। তারা চলে আসলো এবং তাকে নিয়ে আমরা পাশের রুমে নিয়ে গেলাম। এর মধ্যে আরো বেশ কিছু, মানে তার গোঙানির আওয়াজ ছিল, গলা বারবার চেপে ধরতেছিল, অস্বাভাবিক কিছু কথাবার্তা বলতেছিল, যেটা ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। আমরা তাড়াতাড়ি আম্মার রুমে নিয়ে যাই, তাকে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে কি করা যায়। তা আমাদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ একজন ডক্টর থাকতেন। আচ্ছা। তাকে আমরা বললাম যে তাকে খবর দেওয়া দরকার। তো এর মধ্যে আমাদের উপর তলায় এক মামা থাকতেন, তাকে ডাকা হলো। উনি আসলেন এবং ওনাকে নিয়ে আমি সেই ডক্টরের বাসায় গেলাম। রাত তখন কটা বেজেছে, 12টা বেজে গেছে এরকম, এক্সাক্ট আমার সময়গুলো মনে নেই, আমার দরকার নাই। তো আমরা ডাক্তারকে নিয়ে আসলাম। উনি আমাদের পরিচিত, আমাদের নেইবার ছিলেন। তো তাকে সে দেখলো, দেখার পরে উনি বললো যে মৃগী হয়েছে তার। আচ্ছা, মৃগী রোগ হয়েছে। তো এটা বলার পরে আমরা ঠিক আশ্বস্ত হতে পারলাম না। তবে আমাদের মধ্যে জিন জিনিসটা, মানে আমরা প্রচুরভাবে বিশ্বাস করতাম এবং আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটেছে, এই জন্য আমাদের মনে একটা সন্দেহ জাগলো। আর প্রায় সে অন্য মনস্ক থাকতো। তা আম্মার মধ্যেও একটু সন্দেহ হলো, আমার মধ্যে একটু সন্দেহ হলো, বাবার মধ্যে সন্দেহ হলো এবং যিনি এসছেন তাদের মধ্যে সন্দেহ হলো। তা এর মধ্যে সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। তা আমরা কি করলাম, এখন তাহলে একজন হুজুরকে ডাকা দরকার, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করলাম। আচ্ছা। কাকতালীয় ভাবে ওই ডাক্তার যা সাজেস্ট করেছিলেন সেই অনুযায়ী কোনো কিছু কি করেছিলেন আপনারা? উনি কি করতে বলেছেন আমার এক্সাক্ট মনে নেই, সেটা নিশ্চয়ই কোনো তেমন ফল পাইনি আমরা। এক্স্যাক্টলি, সেজন্য আপনারা পরবর্তী স্টেপে গিয়েছি। রাইট। তখন কাকতালীয় ভাবে, মানে বললাম যে, মানে হুজুরকে ডাকার ব্যাপারটা আসলো যখন, তখন একদম কাকতালীয় ভাবে আমি আমার মেন দরজাটা খুললাম, আমি এবং মামা। এই জিনিসটা খুব স্পষ্ট কেন জানি আমার কাছে খুব বেশি মনে আছে। দরজাটা খুললাম আর আমাদের বাসার পাশে দেয়াল ছিল, বাউন্ডারি, এবং তার পাশে হলো একটা জলাশয়, তারপরে হলো রাস্তা একটা। আচ্ছা। এই বললাম যে কাকতালীয় ব্যাপারটা, যে দরজা খুললাম, আমরা হুজুরের কথা চিন্তা করলাম এবং দেখি যে আমাদেরকে যে হুজুর পড়াতো, আরবি শিক্ষা দিত, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাত্রেবেলায়, ঠিক মসজিদ মুখী। এবং ওনাকেই আপনাদের সেই মুহূর্তে দরকার, মানে জিনিসটা কেমন জানি মিলে গিয়েছে একসঙ্গে। তো ওনাকে ডাকা হলো, তা উনি বেশ ঘোড়ায় ওনাকে নিয়ে আসা হলো। আচ্ছা। এবং এর মধ্যে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলো স্পষ্ট আমার কাছে মনে নেই, যেটা ওনাকে আনার পরে উনি জিনিসটা বুঝতে পেরেছে যে সম্ভবত জিন ধরেছে তাকে, এরকম সে বুঝতে পারলো। বোঝার পরে যে জিনিসটা আমাদেরকে প্রথমে বললো যে আমাদের এখানে অনেক গাছগাছালি ছিল এবং আমাদের বাউন্ডারির বাহিরে অনেক ডোবা ছিল, জলাশয় ছিল এবং অনেক কচুরি পানা ছিল, তারপর আপনার কচু হতো। তা আমাদেরকে বললো যে কচু গাছের শিকড় নিয়ে আসতে হবে। আচ্ছা। কচু গাছের একটা শিকড় নিয়ে আসতে হবে এবং সেই সাথে তখন আমরা সাথে রাত্রেবেলা অন্ধকার, আর আমি তো বেশ ছোট, আমি আর আমার সেই মামা।
আমরা গেলাম হলো কচু গাছের সন্ধানে। একটা বিল্ডিং পরে একটা বাড়ির পেছন দিকটায় আমার মনে আছে ওখানে বেশ স্যাঁতস্যাঁতে জায়গা ছিল, ওইখানে কচু গাছ ছিল। তা আমরা কিছু একটা দিয়ে সে মাটি খুঁড়ে সেখান থেকে চিকন একটা শিকড় নিয়ে আসা হলো, বেশ কয়েকটা শিকড় নিয়ে আসা হলো। তারপর আমরা আসলাম। এর মধ্যে সে করলো কি, এর মধ্যে সে তেল পড়ার ব্যবস্থা করলো, পানি পড়ার ব্যবস্থা করলো, এগুলো রেডি করে রাখলো। আচ্ছা। আর কচু গাছটা আমরা এনে তার কাছে দিলাম আমরা। সে অনেক ধরনের সুরা টুরা পড়লো এবং আমাদের হাতে সর্বশেষ ছোট আঙ্গুল, যেটা কিনি আঙ্গুল বলি আমরা কিনি আঙ্গুল বলি। সো ওইখানে হুজুর ঠিক আমার কেন জানি এই জিনিসটা মনে আছে যে বেশ চাপ দিয়ে ধরলো মাথায় চিমটি কাটার মতো করে 3টা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলো। আচ্ছা। এই ধরনের কিছু ধরার পরে সে বেশ চিৎকার দিয়ে উঠলো এবং সে সাধারণত যেভাবে কথা বলে তার গলার ভয়েসটা অস্বাভাবিক, মানে সে যেভাবে কথা বলে বা সে যেভাবে কথা বলতো সেরকম ভাবে সে কথা বলছিল না, একটু অস্বাভাবিক ছিল টোনের মধ্যে এবং একটু চিকন টোন ছিল গলার স্বরটা। এবং তখন সে বলতে থাকলো যে আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। আমি ওকে মানা করছিলাম ওখান দিয়ে যাস নে, এই টাইপের কিছু কথাবার্তা বলতে থাকলো। আমি চলে যাবো, ওকে মানা করছিলাম তুই যাস, এখান দিয়ে যাস নে, এই জন্য আমি ওর উপর ভর করছি, এই রিলেটেড কিছু কথাবার্তা সে বলা হলো। তখন হুজুর বললো তুই যাবি কিনা, যাবি কিনা? হ্যাঁ আমি চলে যাবো, আমি চলে যাব। এই যে ঘটনাগুলো ঘটছে বা এই যে মেয়েটা এই কথাগুলো বলছে, এগুলো কি স্বাভাবিক ভয়েসেই বলছিল নাকি একটু অস্বাভাবিক ভয়েস? গলার ভয়েসটা একদম অস্বাভাবিক ছিল। আচ্ছা। সাধারণত আমাদের সাথে যেভাবে সে কথা বলতো সেইভাবে সেই টোন মনে হয়নি আমার কাছে। আচ্ছা। এবং বেশ চিকন শটটা ছিল, গলার শটটা ছিল বেশ চিকন। তা আর যেই কচু গাছের শিকড়টা আনা হলো ওটাকে সে কিছু পরে নাকের মধ্যে ঢুকিয়ে দিল এবং তার চিৎকার আরো বেড়ে গেল। কিন্তু হাত দিয়ে কিন্তু তার কিনাঙ্গুলটা ধরা এবং যত সে চিৎকার করতেছে তত জোরে চেপে ধরতেছে তুই যাবি কিনা। এবং সে তুই তুই করে কথা বলছিল হুজুরটা। আচ্ছা। এবং তুই যাবি কিনা, কোত্থেকে আসিস? তখন যেটা জানা গেল মানে ওখান থেকে সে ও গ্রামের বাড়িতে ওকে ধরেছিল এবং কোন ঝোপঝাড়ের পাশ দিয়ে সে যাচ্ছিল কোন এক সময় এবং জিনটা হয়তো বা ওখানেই ছিল, সে কোনো কারণে ওর দ্বারা বিরক্ত হয়েছিল, ওর যাতায়াতের কারণে অথবা কোন একটা কারণে ওর প্রতি বিরক্ত হয়েছিল, এই জন্য তার উপর ভর করেছিল। আচ্ছা। তা একটা পর্যায়ে সেটা অনেকক্ষণ পরে বেশ অনেক কিছু ঘটলো, সেটা চলে গেল এবং চলে যাওয়ার পরে সে পুরো নিস্তেজ হয়ে গেল, মেয়েটা পুরো নিস্তেজ হয়ে গেল এবং মানে শোয়ানো ছিল পুরা, মানে মনে হয় যেন সে ফেন্ট হয়ে আছে, কোনো কথাবার্তা বলছে না, কিছু না, সে চলে গেল। এর মধ্যে হুজুর যেটা করলো আপনার পানি ছিটা থেকে শুরু করে তেল এগুলো দিল এবং একটা তাবিজ দিল, তাবিজটা পরাই দিতে হবে। আমরা সে তাবিজটা আর পরাইনি। তো হুজুর চলে গেল, বলল যে আর কোনো সমস্যা হবে না। আর এটা বললো যেটা যে ও তাড়াতাড়ি যাওয়ার অর্থ হলো সে মোটামুটি একজন ভালো জিন। আচ্ছা। নাহলে অনেক যন্ত্রণা দিতে বা এরকম শুনেছি যে জিনরা বলে অনেক কিছু আবদার করে যাওয়ার আগে। আচ্ছা। এরকম এই আবদারগুলো আমরা শুনেছি হলো আমাদের যে এলাকাটা আমরা যেখানে থাকতাম এটা বেশ বড় একটা প্রায় 2 বিঘার মতো জায়গা নিয়ে জায়গাটা ছিল। আমাদের বাউন্ডারির পাশে কিছু টিন শেড বাড়ি ছিল, বস্তি ছিল, সেখানে আমরা শুনতে পেতাম যে অমুককে জিন ধরেছে। আচ্ছা। তা আমরা সরাসরি যেতে পারতাম না, আমাদেরকে যেতে দেওয়া হতো না, বেশ ছোট ছিলাম। তখন শুনতাম যে এই জিন ওকে ধরেছে, তো ওকে ওই জিনগুলো গরু দাবি করেছে, ছাগল দাবি করেছে, তাই এগুলো শুনতাম আমরা। যাই হোক, পরবর্তীকালে হুজুর চলে গেল, সে নিস্তেজ হয়ে গেল, ঘুমাই গেল। ওই দিন রাতে তো আমরা ঘুমাতে পারলাম না, বেশ দেরি হয়েছিল ঘুমাতে। এবং এটা সম্পূর্ণ আমার মা ছিলেন, বাবা ছিলেন, মামা ছিলেন, ডক্টর ছিলেন। সে এটাকে কোনোভাবেই ডক্টর মানে কোনোভাবে এটাকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না, তার চোখের সামনে এটা ঘটেছিল। এবং সে সুস্থ হয়েছিল, ফাইনালি সুস্থ হয়েছিল। সে রাতে ঘুমাই গেল, ঘুমাই যাওয়ার পর পরবর্তীকালে একটা তাবিজ দিয়েছিল। সেই তাবিজটা পরের দিন সকালবেলায় আমরা যেখানে থাকি, আমরা নানি বাড়ি ছিলেন, উনি সেই তাবিজটা সুতার মধ্যে, কালো সুতার মধ্যে পরে তাকে পরাই দিল। এরপরে আর কখনোই তার কাছে এরকম আর আসে নাই কখনো। আচ্ছা। এর পরবর্তীকালে যেটা আম্মার কাছ থেকে শুনলাম যে ওকে প্রায় যেটা পরবর্তীকালে মানে সে সুস্থ হওয়ার পরে বলল যে আম্মার সাথে কথা প্রসঙ্গে বলছিল যে এটা আমি একে প্রায় দেখতাম যে অনেক দূর থেকে একটা সুন্দর কেউ আসছে, একজন মানুষ আসছে। আচ্ছা। দূর থেকে দেখতো। এবং ও বলল যে আমাকে, আর মাঝে মাঝে সে যখন অন্যমনস্ক থাকতো তখন সে ওকে দেখতে পারতো বিধায় মানে সে অন্যমনস্ক হয়ে যেত, যেটা আম্মার সাথে সে বলেছে আম্মাকে। আচ্ছা। আম্মা এগুলো আমাকে পরে বললো।
যে এই ঘটনাগুলো তার সাথে ঘটেছে। তার মানে চোখে দেখতে পেয়েছে কিছু একটা। হ্যাঁ, বাট সেটা তো আমরা আর দেখতে পারি না, সে দেখতে পেরেছিল। একদম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম অপূর্ব। তো আমার ঘটনাটা অ্যাকচুয়ালি মানে প্যারানর্মাল, বাট এটা দিয়ে মানে আমরা কখনো, আমি আমার বাবা মা আমরা কখনো ডাইরেক্টলি আমরা ক্ষতিগ্রস্ত হইনি। বাট ঘটনাটা হচ্ছে আমাদের কাজের মেয়েকে নিয়ে। আমাদের ময়মনসিংহ থেকে আমাদের বাসায় একটা কাজের মেয়ে আসে। তো ওই মেয়ে নর্মাল কিছুদিন কাজের লোকদের কোপ আপ করতে সময় লাগে, তারা একটু চুপচাপ স্যাড থাকে। বাট সো ওইটা ধরে নিয়ে আমরা 2-1 সপ্তাহ ওই মেয়েটার সাথে একদম কমপ্লিটলি নর্মাল ছিলাম। বাট মানে কিছুদিন পর পর আস্তে আস্তে মানে 1 মাস 2 মাস যাওয়ার পর আমরা আস্তে আস্তে টের পেলাম যে মেয়েটা শুধুই মানে অ্যাবনর্মাল টাইপের কাজকর্ম করে না, তার সাথে মানে এভরিথিং সারাউন্ডিং উইথ হার, এভরিথিং সবকিছু লাগে, মানে খুবই উইয়ার্ড অ্যাবনর্মাল ফেনোমেনন, একদম নট নর্মাল এট অল। তো কয়েকটা ঘটনা বললে আপনি বুঝবেন। যেমন আমি আপনাকে কিছুদিন আগেও বলেছি যে দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার 3 জন এবং ও হচ্ছে 4th মেম্বার। হ্যাঁ, তো আমাদের বাসায় যে ভাত রান্না করা হতো সেটা দেখা গেল 2 দিন একটা মানুষ কোনো খাওয়া দাওয়া করছে না 2 দিন। It's not a matter of joke, 48 hours without anything. And the third day ডিনারের সময় একাই আমাদের 3-4 জনের মতো ভাত একাই সে খেয়ে ফেলতো। এটা মানে তৃতীয় দিন, এটা তৃতীয় দিন দেখা গেল যে আবার ডিনারে, তার মানে ডিনারে সে খেয়ে ফেললো। এবং টাইমটা হচ্ছে কতটুকু সময়ের মধ্যে জানেন, আমার মা কিচেন থেকে ওকে ভাতটা দিয়ে ও জাস্ট খাওয়া স্টার্ট করবে, এমন অবস্থায় মা কিচেন থেকে বের হয়ে আসলো, পানি খেয়ে ডাইনিং টেবিল থেকে আবার কিচেনে গেল, গিয়ে দেখে খাওয়া শেষ। আচ্ছা, মানে উই ওয়ার অস্ট্রাক, মানে এবং মানে এটা কি হলো, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে তখনও মানে একটু ধারণা করছিলাম যে সামথিং মাইট বি রং, বাট বাবা মা এগুলো, মা যদিও একটু বিশ্বাস করেন, বাবা এগুলো কম বিশ্বাস করেন। আচ্ছা, আপনি বিশ্বাস করেন? তো আমি বিশ্বাস করি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ওয়াজ the least bothered about whatever happened. Okay. তো এনিওয়ে, সো আমি এরকম আমার সাথেও 2টা ইনসিডেন্ট হয়েছে, এর মধ্যে ওগুলো পরে আসছি। যেমন আরো কিছু এক্সাম্পল দেই। আমার মনে করেন আমার পিসি, আমার রুমে পিসি হচ্ছে আমার যেখানে টেবিলটা রাখা, তার থেকে হাতের রাইট সাইডে দেখা যাবে 6 ফিট দূরত্ব আমাদের দরজা, মানে আমার বারান্দার দরজা। হ্যাঁ, তো ও বারান্দার ভিতরে আছে, the door isn't locked but it's shut, the door shut. তো আমার ডান পাশে কেউ যদি দরজা খুলে, কারণ আপনি বারান্দা থেকে দরজা খুলে ভিতর দিয়ে আমার ডান পাশ দিয়ে চলে আসবেন আমার পিছন দিয়ে, I should be able to notice that. অবশ্যই। বাট মানে several times হয়েছে এমন যে ও দরজা খোলার শব্দও পাইনি, দরজা খুলে কখন ভিতর দিয়ে পিছন দিয়ে এসে দরজা বের হয়েও চলে গেল আমি টেরও পাইনি। বাট এরকম একবার আমার সাথে হয়েছে যে আমি মানে আমার হঠাৎ একটু কেমন জানি মানে একটু I felt something, so আমি পিছনে তাকিয়ে দেখি যে ও হাঁটছে, এন্ড আমার তখন দেখে মানে হ্যালুসিনেশন বলেন বা যেটাই হোক, আমার মনে হয়েছিল ও মানে মাটি থেকে মনে করেন 2-1 ইঞ্চি উপরে, এরকম মনে হয়েছে। এটা আপনার মনে হয়েছে? বাট আই ডোন্ট নো আমি কতটুকু সত্য এটা দেখেছি। এনিওয়ে, সো আমার প্রথম ঘটনাটা বলি। আমি রাতে একটু a bit nocturnal, so right 3:30 রাতে সময় আমি মানে শুয়েছি, ঘুম আসছে না, আস্তে আস্তে শুয়েছি, তোমার হঠাৎ পানি খেতে ইচ্ছা হলো। আমার ইউজুয়ালি পানি বেডের সাইডে থাকে, বাট ওই দিন ছিল না। এনিওয়ে, তো আমি আমাদের ডাইনিং টেবিলের সাথে আমাদের ড্রয়িং রুম কানেক্টেড, মানে দেখা যায়। সো ওর স্লিপিং প্লেস হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকে, এবং মাঝে মাঝে আমার বাবা মা আগে বলেছে যে সামটাইমস এমন হচ্ছে 3:45টার সময় উঠে দেখে পুরা বাসায় শুধু একটা সেন্ট্রাল একটা লাইট জ্বালানো থাকে খুব আস্তে, আর ও জেগে বসে আছে হাঁটু মুড়ি দিয়ে, আচ্ছা, ডুইং নাথিং, জাস্ট জেগে বসে আছে নিচের দিকে তাকিয়ে। মানে এরকম হরর মুভিতে দেখায় না যে একজন মানুষ পুরো কিছু না করে জাস্ট বসে আছে চুপচাপ নিচের দিকে তাকিয়ে, এক্স্যাক্টলি এরকম নাটকীয় হলেও ঘটনাটা সত্য। তো আমি ওই দিন পানি খেতে গিয়ে দেখি সেম ঘটনা, ও এরকম
হ্যাঁ, আর তার আগে একটা কথা বলে রাখি, আমি শুয়েছিলাম যখন, তখন আমার বেডটা আমার রুমের কোনায়, তো আমি একদম কোনার সাইডে মাথা দিলে আমি আমার ডাইনিং টেবিলে যেখানে পানির জগ বা পানির ফিল্টার সব রাখা থাকে ওই দিকটা আমি দেখতে পারি। তো আমি উপরের দিকে তাকিয়ে আমার মনে হলো যে সামথিং ওয়াজ দেয়ার, মানে আমার কেন জানি মনে হয়েছে, আমার মনে হয়েছে আমি দেখেছি, বাট আমি তখন মনে হলো হয়তো চোখের ভুল বা সামথিং, বিকজ এরকম কোনো কিছু হওয়ার কোনো পসিবিলিটি থাকার কথা না। বাট আমি যখন গিয়েছি পানি খেতে ওখানে, পুরো মানে ওয়েদারটা তখন কুল ছিল, হঠাৎ আমার গরম লাগা শুরু করলো, একদম আউট অফ নো ওয়্যার দ্য হোল ওয়েদার অফ দ্য রুম চেঞ্জড। ও এরকম ভাবেই বসে আছে, বাট আমার মানে মাথা প্রায় ঘাম এসে যাওয়ার মতো অবস্থা, আমি পানি নিতে যাচ্ছি, বাট বাইরে কিন্তু বাতাস, মানে একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। সো আমি পানিটা খেতে খেতে চিন্তা করতেছি যে কিছুদিন আগেই ভূত এফএম-এ বেস বাবা সুমন ভাইয়া and the rest of the crew, Bhautis crew, আমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলেন যে শীতের রাতেও এমন হয় সামটাইমস যে আপনার হঠাৎ সোয়েটিং শুরু হয়ে যাবে, তখন আপনাকে বুঝতে হবে এনার্জি লেভেল আপ ডাউন করেছে, সামথিং ওয়েন্ট রং, সামথিং আদার দ্যান দি ইউজুয়াল। তো আমি গিয়ে পানি খেতে খেতে আমি এগুলো চিন্তা করছি, একবার ওর দিকে তাকাই, একবার উপরে তাকাই, মানে সেই রকম মানে একটা অবস্থা। তো আমি পানি খেয়ে রেখে একবার ওর দিকে তাকালাম, আবার ব্যাক, তো ব্যাক করে আমি আবার শুয়ে গেলাম, কিন্তু তখনও আমার সোয়েটিং হচ্ছে লাইক 5 minutes, এন্ড দেন আমার আস্তে আস্তে সোয়েটিং স্টপ হলো। সো বাট আই কুডন্ট জাস্ট লেট দিস সিচুয়েশন গো, সো আমি সূরা পড়া শুরু করলাম, আলটিমেটলি আস্তে ভাবে ঘুমাই গেলাম। তো তারপরের দিন আমি আর বাবা মাকে কিছু বলি নাই, বাট এরকম তার কয়েকদিনের মধ্যেই এমন 2বার হয়েছে যে একদিন দুপুরবেলা আমাদের বাসায় কিচেনে 2টা চুলোর আগুনই ফুল স্পিডে জ্বলছিল। মার রুমে, আমি আমার রুমে, কাজের মেয়ে আমার বারান্দায় শুয়ে আছে বা সামথিং হোয়াটএভার, তো ওখানে আগুন জ্বলছে ফুল স্পিডে। আর আমি ট্রেসপ্যাস করার সময় আমি দেখছি আগুন জ্বলছে কেন, তো আমি মাকে বললাম, মা তুমি আগুন জ্বালিয়ে রেখেছো কেন, আগুন তো ওইভাবে থাকার কথা না, বাট আনইন্টেন্ডেড এইভাবে শুধু শুধু কেন আগুন জ্বলবে, চুলায় কিছু নাই। তো আম্মু তো শি গট ফিউরিয়াস যে তুই ছাড়ছিস নাকি, আমি বললাম না আমি কেন। তো পরে আলটিমেটলি আমি গিয়ে বন্ধ করে দিই। এন্ড যখন আরেকটা নোট করার মতো বিষয়, আমি আবার যখন ওই রুমে ঢুকেছিলাম, যখন আগুন নিভাবো, রুমে ঢুকার সাথে সাথে আগুন কিন্তু একটু দূরে, মানে চুলাটা কিন্তু দূরে, বাট রুমে ঢুকার সাথে সাথে আমার একটু গরম লেগে উঠেছিল। বাট এইটা হয়তো অনেকে শুনে বলবে যে এটা তো ভৌতিক কিছু না। আমি আবার বলি, আমাদের ঘটনাতে আমরা ডাইরেক্টলি আমরা ক্ষতিগ্রস্ত হইনি, বাট it was paranormal, that's why I'm sharing with you guys. So আমি ওখানে গিয়ে একটু গরম লেগে উঠলো, আর আমি চুলাটা আস্তে করে বন্ধ করে দিয়ে আমার কাজে আবার ফেরত গেলাম। এর কয়েকদিনের মধ্যে আবার সন্ধ্যায়, মানে যেই টাইমটাকে প্রচলিত বাংলায় মানুষ বলে না ক্ষীণের সময়, এই সময় ঘুমাতে হয় না, এই সময় বাইরে যেতে হয় না, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তো ওই সময় দেখি সেম অবস্থা, মা ঘুমাচ্ছে, মানে দুপুরে ঘুমিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে, এন্ড আমি আমার রুমে, কাজের মেয়ে বারান্দায়, ও ইউজুয়ালি এইরকম ফ্রি টাইমে বারান্দায় থাকে হোয়াটএভার। তো ওখানে আমি তারপর দেখি যে চুলা জ্বালানো, তো মাকে আর আমি উঠাইনি। আমি তখন আমার ওই দিন মনে আমার খটকা লেগেছিল যে মানে আমি কিছুক্ষণ আগেও দেখলাম চুলা নর্মাল, এখন কেন চুলা চলবে, একদম চুলা ফুল স্পিডে চলছে। তখন চুলা আবার বন্ধ করে দিলাম। তারপরে একদিন, মানে এগুলো হচ্ছে ওদের ঘটনা। আর দ্য সেকেন্ড থিং আই এনকাউন্টার্ড ওয়াজ দ্যাট আমি একদিন 8:30 বা সামথিং এর সময় আমি টিভি দেখছি, and she was beside me, ও টিভি দেখছে আমার সাথে, I didn't mind, okay whatever. তো আমাদের বাসা একটু বলে রাখি, আমরা থাকি 9th ফ্লোরে, অর্থাৎ 10 তলায়, আর আমরা থাকি হচ্ছে হাতিপুলে। তো হাতিপুলে মেইন রোডের উপর 10 তলায়, মানে ঠাস করে 8:30 PM বা 9:15 বা এইরকম টাইমে জানালায় কেউ ইট মারার মতো ক্যাপাবিলিটি কারো নাই। আমাদের পাশের বাসা থেকেও এটা সম্ভব না, ঠিক আছে, বাট মানে ইটস জাস্ট ইম্পসিবল। বাট আমি দেখলাম, আমি টিভি দেখতে দেখতে আমাদের ঠিক পিছনে, জানালাতে একটা ইটের মতো আওয়াজ হলো, মানে ইট ওয়াজ কাইন্ড অফ আ নোটিফিকেশন অফ সাম কাইন্ড। সো আমি মানে ইট মারার আওয়াজে আমি খুব বিরক্ত হইলাম। আমি আবার চিন্তা করছিলাম যে আমি তো লজিক্যালি আনসার খুঁজতেছি যে এটা কেন হইলো। আমি পিছনে গিয়ে
দেখার চেষ্টা করলাম যে সমস্যাটা কি বা কিছু, বা আমাদের পাশের মানে ঠিক অপোজিটে একটু লেফট সাইড আবার কনস্ট্রাকশন হচ্ছে। তো কনস্ট্রাকশন থেকে আমি চিন্তা করলাম যে এখান থেকে শ্রমিকরা কেউ ফাইজলামি করলো নাকি। তো আমি গিয়ে দেখি যে না, ওখানে কেউ নেই। তাছাড়া দ্যাটস ওয়ে টু ফার। আমি তখন গিয়ে ক্যালকুলেট করলাম ইটস জাস্ট নট পসিবল হিউম্যানলি। সো আমি ওখান থেকে পিছনে গিয়ে আমি টিভি আবার দেখা শুরু করব, দেখি যে ও নাই, ও নাই। তো আমি এরকম বেশ কয়েকবার আবার এরকম আমি ওকে এনকাউন্টার করেছি যে ও আমাদের বাবা মার রুমে, আমার ওই সময় বাবা মাও কেউ বাসায় ছিল না, তো বাবা মার রুমে বারান্দায় ও একা একা মানে হয় দাঁড়িয়ে আছে নাহলে বসে আছে, বাট স্ট্রেট, একদম স্ট্রেট। আচ্ছা, এরকম আমি 2-3 বার চুপি চুপি গিয়ে দেখছি, ওকে দেখিয়েছি, বাট নাথিং। মানে ও জাস্ট চুপ একদম দাঁড়ায় আছে বা গ্রিল ধরে দাঁড়ায় আছে, দুইটার একটা। হ্যাঁ, এন্ড ও যখন থাকতো যে কোনো রুমে দরজা খোলা থাক বন্ধ থাক ও লাইট অফ করে থাকতো। লাইক নর্মালি মানুষ কি করে, একটা রুমে ঢুকলে লাইট জ্বালায়, কেউ তো অন্ধকারে শুধু শুধু বসে থাকবে না। বাট ও অন্ধকারে মানে যেভাবে আমি রাত 3:30টার সময় আমি যেভাবে দেখেছিলাম, হাঁটু মুড়ি দিয়ে নিচের দিকে মুখ করে ঠিক অন্ধকারে সেভাবে বসে আছে। তো আমরা বেশ কয়েকবার বলেছি যে কি ব্যাপার এভাবে, এটা কি, তখন কোনো আনসার দেয় না। মাঝে মাঝে বলতো যে হুকুম আছে, জাস্ট এই কথাটা, হুকুম আছে, মাঝখানে মাঝখানে এইগুলা বলতো। তো আমরা তখনও কিছু বুঝি নাই, বাট আলটিমেটলি একদিন মানে ও নিজে স্বীকার করছে। ওইটা কিভাবে এখন বলি, it was back 3 years ago I guess. তো আমি যে স্কুলে পড়তাম, মাও সেই স্কুলে টিচার। সো আমি আর মা ইউজুয়ালি একসাথে বাসায় ফিরি, একসাথে লাইক 2 PM or something ব্যাক করে দরজাটা ওই দিন আর কলিং বেল দেয়নি। মানে আমার কেন জানি কলিং বেল দেওয়াটা আমার কাছে মানে মিনিংলেস লাগতো। ইফ ইউ আর জাস্ট আনলকিং দ্য ডোর, ওয়াই প্রেস দ্য কলিং বেল? সো আমি কলিং বেল না দিয়ে জাস্ট আমরা লক খুলে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আই ডিডন্ট নোটিস, বাট মা আমাকে বলতেছে, অপূর্ব ডু ইউ নোটিস সামথিং? ওই মেয়েটা কথা বলতেছে কার সাথে যেন। তো ওই মেয়েটা কার সাথে যেন কথা বলছে এন্ড বলতেছিল যে এই যা যা, সামথিং লাইক দ্যাট। এন্ড মানে ভেরি ফানি। আমি যখন শুনছি আই বিগান টু লাফ, আই স্টার্টেড লাফিং। এন্ড তারপরে মানে আমি মানে একদম লিস্ট বদার্ড, জাস্ট লাইক আই সেড, আমি আমার মতো আমার কাজ করতেছি। তো মা ওকে মানে এই সব এত ঘটনা এগুলো মিলিয়ে মা ওকে জিজ্ঞেস করলো যে তোর সাথে কিছু আছে, তোর ঘটনা কি, বল বল বল। বলে ও লজ্জা, আবার একটু লাজুক প্রকৃতি ছিল। না না না, নাথিং। বাট কাজটা যে একদম নর্মাল করতো, মানে এভরিথিং ওয়াজ নর্মাল উইথ হার, জাস্ট এগুলো। আবার আমাদের কোনো ক্ষতিও করতো না, আমাদেরকে মানে এক্সট্রা কথাবার্তা বলা কিছুই না, ওর কোনো চাহিদাও নাই, টিভিও অন করে না না বললে, নাথিং, মানে জাস্ট লাইক আ রোবট। তো ওকে আম্মু পুক পোক করে 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 ওকে কথা বের করলো যে ওর সাথে আসলেও একটা অতৃপ্ত আত্মা আছে। আমি তো জানতাম যে জিন থাকতে পারে, কিন্তু অতৃপ্ত আত্মা জিনিসটা আমার কাছে মানে মানে আই ওয়াজ পুরো বোল ফ্রম দ্য ব্লু যাকে বলে। তো ওই ঘটনা বললো যে ও নাকি গ্রামে যখন ওর তো পরিচিত বন্ধু বান্ধব সমবয়সী মেবি, ওরা হাঁটছিল একটা বাগানের মধ্য দিয়ে, কোন একটা বাগান, মোস্ট প্রবাবলি আম বা কাঁঠাল হবে গাছ। তো ওইখান দিয়ে ওর বন্ধুরা হেঁটে যাচ্ছিল, বাট ও একটু পিছনে পড়ে গেছিল বা সামথিং বা হোয়াটএভার। তো ও একটু আলাদা হয়ে গেছিল। এন্ড তখন ওই অতৃপ্ত আত্মা নাকি ওর ওড়নাটা ফেলে দেয় মাটিতে। তো ও ওইটা মানে বাগান তো কেউ নাই আশেপাশে, সো ও জাস্ট পা দিয়ে ওই জিনিসটা উঠিয়েছিল। এন্ড এই যে পা দিয়ে উঠিয়েছিল, দ্যাট ওয়াজ আ মিস্টেক, বিকজ ওই জিন বলেন আর অতৃপ্ত আত্মা বলেন, হি গট ইনসাল্টেড যে আমি ফেললাম এটা পা দিয়ে উঠালো কেন। হ্যাঁ, আমি যখন এই ঘটনাগুলো শুনেছি, ট্রাস্ট মি, আমার কাছে খুব নাটকীয় এন্ড উইয়ার্ড লেগেছিল। বাট সিন্স আমরা প্রমাণ পেয়েছি যে abnormal stuff happen, so I have no clue but to believe her, because ও এগুলো কথা বানায় বানায় এত ক্রিয়েটিভিটির সাথে এরকম ভাবে বলতে পারারও কথা না। এনিওয়ে, তো আমি তারপর শুনলাম যে ওই মেয়েটা নাকি তারপরে ওই ওড়না উঠানোর পরে একজনকে সাথে সাথে দেখলো লম্বা করে একটা অবয়ব তার সামনে উপস্থিত, এবং তাকে সামথিং মানে কমিউনিকেট করছিল। বাট এরকম আনইউজুয়াল ফেনোমেনন দেখেই ওই মেয়ে ওখানেই ফিট।
তো তারপরে ওর ফ্রেন্ডরা মিলে ওকে নিয়ে উঠিয়ে তারপর কিছুদিন না সরি কিছুক্ষণ পর ওর যখন জ্ঞান ফিরে তখন ও মানে জাস্ট হা করে ডান বাম তাকাচ্ছে ও এরকম ভাবেই ও ডিটেল বলেছিল মাকে। তো এরকম তাকাচ্ছিল, তারপরে ওকে নাকি তাবিজ দেওয়া হয়েছে, তারপর ওকে ঘটনা জিজ্ঞেস করছে কি হয়েছে, ওর বাবা মা তারপর বলছে যে এই হয়েছে। তো তাবিজ নাকি ও যতক্ষণ পড়তো এভরিথিং ওয়াজ ফাইন, বাট তাবিজ যখনই খুলে ফেলতো ওর আবার প্রবলেম হতো। এন্ড এই যে তাবিজ পড়ে থাকার বিষয়টা, মানে আমার কথা হলো যে কেউ সুস্থ মানুষ, মানে আপনাকে কেউ যদি আপনি এরকম কিছু হয় তো আপনাকে যদি কেউ তাবিজ দেয় আপনি তো এটা খোলার কথা না ইউজুয়ালি, বাট ওকে নাকি ওইটা খুলতে বাধ্য করা হইতো। মানে দ্যাট গাই ইউজ টু hypnotize her by some means or I guess something, হ্যাঁ, and then ও এরকম আবার ওইটার ইয়েতে হয়েছে। তো বাট আরো কিছু ফেনোমেনন আছে, যেমন ও যেরকম নিঃশব্দে চলাফেরা করতো, এই কারণে আমি মানে ফান করে আমার মার সাথে আমি ওকে বলতাম, মা এটা তো ব্যাটম্যান জিন। তো বলার আগে যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একটু বর্ণনা দিয়ে দিই। এটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমাদের ওইখানে একটা 12 থেকে 15টা একই মাপের তাল গাছ এবং বিশাল তাল গাছ, কিন্তু দূর থেকে দেখলে বা কাছ থেকে দেখলে তাল গাছগুলোকে একই সমান মনে হয়। আচ্ছা, প্রায় 12 থেকে 15টা। এবং একটা জায়গাকে ভয়ঙ্কর করতে যে সমস্ত উপাদানের দরকার হয় আমার মনে হয় যে মানে সমস্ত উপাদানই সেখানে ছিল। ঠিক তাল গাছটার সামনে একটা ছোট্ট রাস্তা, এবং রাস্তাটার বাম পাশে মানে রাস্তাটা ঘেঁষা একটা কবরস্থান বলতে ওটা একটা পারিবারিক কবরস্থান। সেখানে হয়তো 10 থেকে 12 জন ব্যক্তির কবর রয়েছে এবং কবরটা মানে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই জায়গাটা। এবং ওইখানে ঠিক বাম পাশে একটা মাটির বাড়ি ছিল প্রায় আধা ভাঙা অবস্থায়, এবং সেই বাড়িতে লোকজনও থাকতো। তো সেই সময়টা ইলেকট্রিসিটি খুব একটা বেশি থাকতো না, এবং মানে ওই সময়টা সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে সচরাচর কেউ যেত না। আচ্ছা, রাস্তাটা আগে থেকে বদনাম ছিল। হ্যাঁ, রাস্তাটা আগে থেকে বদনাম ছিল। একেতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাল গাছ, তারপর আবার তাল গাছের পেছনে পুকুর, এবং ঠিক তাল গাছগুলোর সামনে একটা কবরস্থান, এবং ওইখানে কোনো মানে ভালো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, যার ফলে ঝোপঝাড়, তাল গাছ, পুকুর, কবরস্থান, জায়গাটা একটু অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যেত সন্ধ্যার পরে প্রকৃতিগতভাবেই। তো সেরকম একটা জায়গায় আর স্বাভাবিকভাবেই বিশাল বিশাল তাল গাছ, যখন বাতাস বইতো তখন তাল গাছের যারা গ্রামে থাকে তারা হয়তো এটা প্রত্যেকে শুনেছে, তাল গাছে বাতাসটা লাগলে কেমন একটা শ শ শব্দ হয়, সেটা এমনিতেই ভয়ঙ্কর হয়ে ওঠে। আচ্ছা, তো আমি ওইখানে কিছু দেখি নাই, তো আমি দেখি নাই বললে ভুল হবে, তারপরে আমি ঘটনাটি যাচ্ছি। আমার ফুপুর বাসা ঠিক ওই মানে তাল গাছগুলোর একটু দূরে। আচ্ছা, তো আমি ছোটবেলায় আব্বা আম্মার কাছ ছাড়া মানে আব্বা আম্মা ছাড়া আমি কারো কাছে গিয়ে থাকতে পারতাম না। আচ্ছা, অনেকবার চেষ্টাও করেছি কিন্তু বিফল হয়েছে। তো ফুপুদের খুব শখ ছিল যে আমি গিয়ে ওনাদের বাসায় ওনাদের বাড়িতে একদিন থাকবো। তো সেদিন সাহস করে আমি বলছি যে ঠিক আছে আমি থাকবো। তো আমি বিকেলবেলা গেছি, বিকেলবেলা যাওয়ার পরে আর সন্ধ্যার পরে আর ভালো লাগে নাই, তখন আমি বলছি যে আমি চলে যাবো, ওনারা তো আসতে দিবে না। তখন আমি না বলেই বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হয়ে ওই রাস্তাটায় যাচ্ছি। তো আমি যেটা শুনেছি, আমি সেখানে কিছু দেখতে পাইনি। মনে হচ্ছে যে ওই সমস্ত গাছ থেকে, তাল গাছ থেকে মানে কেউ পাতাগুলো সরিয়ে নিচের দিকে নামছে এইরকম শব্দ। আচ্ছা, মানে একসাথে 12টা-15টা তাল গাছ থেকে এইরকম শব্দ আসছে। তো আমি এটা শুনে আমি দৌড় দিয়ে ওই জায়গাটা থেকে চলে গেছি। এর পরবর্তীতে যে ঘটনা, আমাদের ওইখানে স্থানীয় সিনেমা হলের দারোয়ান রাত 12টায় সিনেমার শো শেষ করে সে তার কাজগুলো শেষ করে ওই পথ দিয়ে আসছিল। আচ্ছা, আসার সময় সে যখন ওই স্থানটায় এসেছে, স্থানটা দেখে যে 2জন বাচ্চা মানে মারামারি করছে, ছোট ছোট বাচ্চা।
ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, এটাও কি সেই বামনের মতন এরকম কিছু হ্যাঁ। নাকি? আচ্ছা। ছোট ছোট দুইজন বাচ্চা মারামারি করছে। হুম। তো এটা দেখে সে আবার একটু বিরক্ত হয় যে আচ্ছা। এতটুকু বাচ্চা হয়তো বাবা মার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে আবার এত রাত্রে এখানে মারামারি করছে। তো সে তখন ওই দুটা বাচ্চার কাছে গিয়ে দুইজনকে মানে থাপ্পড় মেরেছে, দুইজনকে মেরে বলছে যে এত রাত্রে এখানে কি, যা এখান থেকে। হুম। মানে শাসন করেছে। হ্যাঁ, শাসন করেছে। আচ্ছা। তারপরে ওই দুইটা বাচ্চা চলে যায়। তো সে তখন ওই রাস্তা ধরে তার বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ করে সে দেখে যে সে যেগুলোকে বাচ্চা মনে করেছিল ওই রকম প্রায় 30 থেকে 40টা বাচ্চা, হুম। কিন্তু যখন 30 থেকে 40টা বাচ্চা ওই তাল গাছগুলোর উপর থেকে নিচে নামছে এবং নিচে নেমে তাকে ঘিরে ফেলেছে। হুম। তাকে যখন ঘিরে ফেলে তখন সে বুঝতে পারছে যে সে যেগুলোকে বাচ্চা মনে করেছিল আসলে সেগুলো বাচ্চা না, সেগুলো হচ্ছে বামন। আচ্ছা। মানে পূর্ণ বয়স্ক মানুষের মতো দেখাচ্ছে, কিন্তু তাদের হাইটটা হচ্ছে বামনদের মতো ছোট। আচ্ছা, বামনের হাইটটা সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন ক্লিয়ারলি, কতটুকু হয়? 1.5 ফিট। 1.5 ফিটের মতো, অনেক ছোট। তার অনেক ছোট, এবং দূর থেকে দেখলে এটা মানে ওদের কাছে যেটা শুনেছি যে বাচ্চাদের মতোই লাগে দেখতে। হুম। তো তাকে ঘিরে ফেলে। হুম। সে কিন্তু মানে কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এবং 30 থেকে 40টা বামন তাকে ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলে এসে তাকে মারছে, এবং মানে সবাই এসে ওর মানে বুকে কামড় দেওয়ার চেষ্টা করছে, আর সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তো সে বলছে যে ওরা যখন আমাকে মারছে আমি 10 থেকে 12 হাত দূরে গিয়ে পড়ছি। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট মানে ওর উপরে এই অত্যাচারটা হয়। সে ভয়ে তার মানে জবানটা হারিয়ে যায়, মানে সে আর কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে গেছিল। পরে যেভাবে হোক সে জায়গা থেকে ফিরে আসে, এবং মোটামুটি সে 15 দিনের মতো কথা বলতে পারে নাই। তো আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল, স্থানীয় মসজিদের ইমাম সাহেব অনেক গুণী মানুষ ছিলেন। ওনার পানি পড়া, ওনার দোয়া দুরুদের পরে উনি প্রায় 10 থেকে 15 দিন পরে কথা বলতে পেরেছে। ঠিক আমরা ক্রিকেট খেলতাম, আমাদের এক সিনিয়র ভাই হঠাৎ করে মাঠে অনুপস্থিত। প্রায় 5-6 দিন পরে ওনাকে যখন পেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল। তার কাছে যে ঘটনাটা শুনলাম হুবহু আগের ঘটনাটা। সে এরকম রাত 12টা 12:30টার মধ্যে আম বাগানের ভেতর দিয়ে তার বাড়ি যাচ্ছিল, এবং সে ঠিক ওই রকম দেখে যে দুইজন বাচ্চা খেলা করছে, কিন্তু সে তাদেরকে কিছু বলে নাই। বাচ্চা খেলা করছে, তো উনি স্বাভাবিকভাবে বাচ্চা মনে করেছে বা আর কিছু ঝামেলা করতে চায় না, সে পাশ দিয়ে চলে গেছে। হঠাৎ করে সেই বাচ্চাগুলো দেখে যে আবার ওই রকম 10-12 জন, এবং প্রত্যেকেই মনে হচ্ছে যে তার বুকের দিকে ছুটে যাচ্ছে এবং গলাটা চেপে ধরছে, এবং তাদের এত শক্তি যে তাদেরকে সরানো যাচ্ছে না। আচ্ছা। এবং সেও সেন্সলেস হয়ে গেছে। পরে জ্ঞান ফিরে কোনো মতে বাসায় আসছিল, এবং তিনিও মোটামুটি 2 থেকে 3 দিন মানে ভয়ে কথা বলতে পারে নাই। তো এবার যখন ঈদে বাড়ি গেলাম, ঠিক একই ঘটনা একই স্থানে ভোর রাতে ওই রাস্তা দিয়ে, ওই তালগাছের ওই রাস্তা দিয়ে আমাদেরই এক বন্ধু সে আসছে। সে আসার পরে আমি যেরকম শব্দ শুনেছিলাম এইরকম সে শব্দ শুনছে, যে মনে হচ্ছে যে তাল গাছগুলো থেকে কি যেন পড়ে যাচ্ছে। আচ্ছা। মানে এত প্রচন্ড শব্দ। তারপরে দেখে যে ঠিক তাল গাছগুলোর নিচেই ওই 15 থেকে 20 জন বা তার বেশি বামন, এবং তার দিকে তেড়ে আসছে। সে ওটা থেকে একটু দূরে ছিল। যখনই তার দিকে তেড়ে আসছে, সে তখন এর আগে তো ঘটনাগুলো শুনেছে, সেও জানে আমি যে ঘটনাগুলো বললাম যে বামন এইখানে। সে তখন এটা দেখে যে পথ দিয়ে আসছিল সেই পথে উল্টো দিকে দৌড় দিয়েছে, এবং তাকে আঘাত করতে পারে নাই। তো এই ঘটনাটা রিসেন্টলি ঘটেছে তার কাছে। তো এইখানে আরেকটা যেটা বিষয় রাসেল ভাই, যে অনেকদিন আগে ভূত এফএমে একজন আসছিলেন, ওই সম্ভবত সাঁওতাল সম্প্রদায়ের ছিলেন উনি, এবং উনি বলেছিলেন যে উনাদের
উনাদের ধর্মে বা মানে উনাদের কৃষ্টি কালচারে বামনের অস্তিত্ব আছে। তো সবচেয়ে মজার বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে এবং যেটা আমার কাছে সত্য মনে হয়েছে যে আমাদের ওই এলাকাটা কিন্তু বরেন্দ্র এলাকা, এবং বরেন্দ্র এলাকায় কিন্তু মানে অনেক সাঁওতালদের বসবাস যারা জমি চাষ করে, এবং এই ঘটনাগুলো যেখানে ঘটেছে বামন নিয়ে যেখানে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে সাঁওতালদের বসবাস এবং আশেপাশে সাঁওতালরা থাকে। আচ্ছা, হ্যাঁ। তো আমি সেদিন যখন ভূত এফএম এর ঘটনাটা শুনলাম তখন আমার কাছে মানে মনে হয়েছিল যে তাহলে ওই ঘটনাটাকে রিলেট করা যায়, যে মানে সাঁওতালদের যে বিষয়টা উনি বলেছিলেন এসে যে ওনাদের অস্তিত্ব আছে বামনদের, তো ঠিক সেম ভাবে একই জিনিস একই রকম ভাবে সবাই যেন বুকের দিকে তেড়ে আসছে যে বুক থেকে কিছু বের করে তারা খাবে, এবং সবার মানে সাইজ খুব ছোট ছোট, দেখলে দূর থেকে দেখলে বাচ্চাদের মতো মনে হয় এবং কাছে গেলে বোঝা যায় যে এরা আসলে বাচ্চা না, এরা মানে অন্য কিছু, এরা মানুষ না। আরেকটা যেটা আমি সাথে সাথে আরেকটা ঘটনা বলে দিই রাসেল ভাই, যে আমাদের ওইদিকে ভোলা নামে একটা মানে প্রেত বলেন বা ভূত বলেন বা ভৌতিক কিছু বলেন অস্তিত্ব আছে। ভোলাটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন বলতাম যে কোনো কথা জোরে জোরে বলবি না, যে আমি আগামীকালকে তোকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাব, বা কালকে বিকেল 4টার দিকে যাব। হ্যাঁ, এটা যদি ভোলা শুনে নাই তাহলে ভোলা এসে নিয়ে যাবে। এটা আমার ফুফাতো ভাই কাজল, আমরা ছোটবেলায় আম কুড়াতে যেতাম, আমাদের রাজশাহীতে তো প্রচুর আমের বাগান। তো সাধারণত ফজরের নামাজের আগে আমরা যেতাম, হারিকেন বলতাম আমরা, লণ্ঠন হারিকেন জ্বালিয়ে, তখন তো ইলেকট্রিসিটি ওরকম ছিল না, আর বাগানে তো প্রশ্নই আসে না। তো আমরা সেই হারিকেন জ্বালিয়ে ওই ফজরের আজানের আগে বাগানে চলে যেতাম, চেষ্টা করতাম যে আমরা সবার আগে যাব, তাহলে রাতের বেলা প্রচুর গাছ থেকে আম পড়ে, সে আমগুলো তখন আমরা ওই হারিকেনের আলোয় খুঁজে খুঁজে বের করে মানে যখন আলো ফুটতো আমরা তখন বাড়িতে নিয়ে চলে আসতাম, এবং এটা খুব মজার কাজ ছিল আমাদের কাছে। তো সেই কাজল তার বন্ধু রাসেল, আপনার নামের সাথে মিলে যায়, তার বন্ধু রাসেলকে বলেছে যে আমরা আম কুড়াতে যাব, তুই 4টার সময় আসিস, 4টার সময় আসলে আমরা দুজন মিলে আগে চলে যাব সবার আগে। এটা ক্লাস 5-6 এর ঘটনা। যথারীতি 4টার দিকে কাজলকে এসে ডাকছে, এবং ওইখানে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে ওরা মানুষের মতো কথা বলে না, মানুষের মতোই কথা বলে, কিন্তু ওদের কথার সুরটা নাকি নাক দিয়ে কথা বলে। যেমন মানে কাজলকে ডাকে এই কাজল কাজল, এইভাবে নাক দিয়ে। তো মানুষ তো সচরাচর ভাবে এত খেয়াল করে না যে আমাকে কিভাবে ডাকলো, বন্ধু আসার কথা বন্ধুর মতো করে ডেকেছে। তখন সে ওই হারিকেন জ্বালিয়ে আম কুড়ানোর জন্য রাসেলের সাথে বের হয়েছে। তো ওই বাগানটায় যাওয়ার জন্য একটা জমি পার হতে হয়, মানে অনেক জমি আছে, ওই জমিটা পার হওয়ার পরে বাগানটা, আর তখন তো ধানের সময়, ধান গাছ প্রচুর, তো ওই ধান গাছের ভেতর দিয়ে যেতে হয়। তো কাজল আর রাসেল যাচ্ছে, তো ওইখান থেকে বাড়ি থেকে আম বাগানের মানে আম বাগানে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। দুইজন কথা বলছে যাচ্ছে, দুইজন কথা বলছে যাচ্ছে। তো কাজল যেটা বলছে যে ওর কাছে পুরো পরিবেশটা মানে পচা গন্ধ আছে না, যে মনে করেন কোন ইঁদুর পচা গন্ধ, মানে খুব নিকৃষ্ট গন্ধ, গন্ধেরও তো অনেক পার্থক্য আছে, কিন্তু ওই গন্ধটা তার কাছে খুব খারাপ লাগছিল, যে সেরকম গন্ধ সে শুরু থেকে পাচ্ছিল, কিন্তু তারপরে মনে করেছে যে হয়তো আশেপাশে কিছু একটা আছে। ওই জমির ভিতর দিয়ে তারা হাঁটছে। আচ্ছা, হাঁটতে 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 কাজলের মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরেই সে হাঁটছে, কিন্তু মানে বাগানটা আসছে না। এবং অদ্ভুত বিষয় যেটা, সেটা হচ্ছে যে দূর থেকে মনে হচ্ছে যে ওই যে বাগান, কিন্তু সে যখন যাচ্ছে তখন বাগানটা নাই। কিন্তু ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কিন্তু বিষয়টা ধরতে পারছে না সে, যে ব্যাপারটা কি ঘটছে। তো এইভাবে যেতে 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 একটা সময় তার মানে ভয় করতে শুরু করে, কারণ যেখানে 10-15 মিনিটের রাস্তা
সে মোটামুটি আধা ঘন্টার উপরে হেঁটে ফেলেছে, হুম কিন্তু সে বাগানে আসছে না এবং মনে হচ্ছে এই বাগান, কিন্তু বাগান নাই। তখন সে বুঝতে পেরেছে যে মানে কিছু ভুল ঘটছে আমার সাথে। হুম। তো এই সময় সে সামনের দিকে হাঁটছিল। তখন সে মানে চিৎকার দিয়ে উঠেছে, বলছে যে কি ব্যাপার, এতক্ষণ তো লাগার কথা না। পেছন দিকে যেমনই সে ঘুরলো, সে তার বর্ণনা অনুযায়ী সে দেখলো যে সেই রাসেল মানে তার চোখের সামনেই মানে একটা আলোর মতো করে একটা বড় সাইজের কুকুরের মতো হয়ে গেল মুহূর্তের মধ্যে। যে সে দেখছে যে তার বন্ধু রাসেল হঠাৎ করে মানে ওর ভেতর থেকে কেমন একটা কুকুরের মতো পশু বের হলো এবং সেটা অনেক লম্বা, এবং তাকে সেটা মানে তাকে মাঝখানে রেখে সেটা ঘুরছে, এবং সে এটা দেখে অজ্ঞান হয়ে যায় এবং সে সেখানে অনেকক্ষণ পড়ে থাকে। তারপরে সম্ভবত ভোরের দিকে ওই যাদের জমি আর কি, যারা জমি চাষ করে, ওই যাদের কৃষক, ওরা এসে তাকে পায় এবং তাকে পেয়ে জ্ঞান ফিরলে তখন সে পাশের থানায় চলে গেছিল সে, কিন্তু আবার পাশের থানায় যেতে মিনিমাম মানে তাকে যেখানে পাওয়া গেছিল সেখানে যেতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা। আর সেখানে সে চলে গেছে এবং পরিচিত রাস্তা ধরে আবার